সেনাদের হটিয়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী। আসাদ মিত্রদের অন্য সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগ নিয়েছে তারা, বলছেন বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি বর্বরতায় 24 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনির মৃত্যু ঘোষণা দিয়ে পরমাণু কর্মসূচি জোরদার করছে ইরান। ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহার করলে ব্রিক্স সদস্যদের রফতানিতে শতভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। হাতছাড়া হতে পারে মার্কিন বাজারে প্রবেশাধিকারও। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। সেনাবাহিনীকে হটিয়ে সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTH। 4 দিনের সংঘাতে প্রাণহানি 300 ছাড়িয়েছে। আলেপ্পো জয়ের পর দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সরে যাওয়ার কথা স্বীকার করেছে সিরীয় সেনারা। আলেপ্পো দখলকে দেখা হচ্ছে গত কয়েক বছরে বিদ্রোহীদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে। এক বিবৃতিতে সব সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সমর্থকদের মোকাবেলা করে সিরীয় স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশটিতে 2011 সাল থেকে চলমান গৃহযুদ্ধে মৃত্যু হয়েছে 5 লাখ মানুষের। বিদ্রোহীরা সিরিয়ার আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর বিমান হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার শহরটির বিভিন্ন অংশে এই হামলা চালায় মস্কো। এদিকে ব্যাপক বোমা বর্ষণে আলেপ্পোর আল বাসেল চত্বরে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 20 জন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন বলছে রুশ হামলায় হয়েছে এসব হতাহতের ঘটনায়, যদিও এখনও দায় স্বীকার করেনি মস্কো। এদিকে হোয়াইট হেলমেটের দাবি শুক্রবারও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মস্কো। সিরিয়ার সেনা ও বিদ্রোহীদের সংঘর্ষে কিছুই করার নেই যুক্তরাষ্ট্রের। গুরুত্ব সহকারে দেশটির পরিস্থিতির উপর নজর রাখছে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছে বাইডেন প্রশাসন। শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন স্যাভেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে সিরিয়ার সাম্প্রতিক সহিংসতার বিষয়ে মুখ খোলে ওয়াশিংটন। দেশটিতে বিদ্রোহীদের উত্থানের পেছনে রাশিয়া ও ইরানের উপর আসাদ সরকারের নির্ভরশীলতাকে দায়ী করে যুক্তরাষ্ট্র বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। দাবি, রাজনৈতিক উপায়ে সংঘাতের সমাধান করতে চাইছে না বাশার আল আসাদ সরকার। বিবৃতিতে দ্রুত সিরিয়ার এই সংঘাত নিরসনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। গাজা, লেবাননে ইসরায়েলি আগ্রাসনে যখন টালমাটাল মধ্যপ্রাচ্যের রাজনীতি, ঠিক তখনই কেন সিরিয়ায় মাথাচাড়া দিল বিদ্রোহীরা? বাশার আল আসাদ সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ ইরান সংঘাতে জড়িয়েছে ইসরায়েলের সাথে, আর রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনে। বিশ্লেষকরা বলছেন এই সুযোগই কাজে লাগাতে চাইছে তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা। যে শহর থেকে একসময় বিতাড়িত হয়েছিলেন আবারও ফিরেছেন সেই শহরেই। 10 বছর পর নিজ এলাকায় ফিরতে পারায় বিদ্রোহী যোদ্ধাদের এই উচ্ছ্বাস। সিরিয়ার সেনাবাহিনীকে হটিয়ে মাত্র 3 দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলে নিয়েছে সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল শাম। গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় এটি সাম্প্রতিক ইতিহাসে বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলা। ইসরায়েলি বর্বরতার কারণে এমনিতেই টালমাটাল মধ্যপ্রাচ্য। সিরিয়াতেও কয়েক দফায় বোমা ছোড়া হয়েছে। ঠিক এমন অস্থির সময়কেই কেন বেছে নিল বিদ্রোহীরা? লেবাননে ইসরায়েলি হামলায় আগের চেয়ে দুর্বল এখন হিজবুল্লাহর অবস্থান। পাশাপাশি তেল আবিবের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন সিরিয়ার বর্তমান সরকারের ঘনিষ্ঠ সহযোগী ইরান ও হিজবুল্লাহর এই চতুর্মুখী চাপকে কাজে লাগাতেই এখন সরকার বিরোধী অভিযান শুরু করেছে বিদ্রোহীরা। ইসরায়েলের সাথে সংঘর্ষের কারণে হিজবুল্লাহ ও ইরান এখন বেশ চাপেই আছে। বিশেষ করে ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল অবস্থানে রয়েছে। তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীগুলো এই সুযোগকে কাজে লাগাতে চাইছে। যে গতিতে তারা আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে তা অবিশ্বাস্য। বাশার আল আসাদের আরেক মিত্র রাশিয়াও ব্যস্ত ইউক্রেন যুদ্ধে। বিশ্লেষকরা বলছেন এ কারণেই এত অল্প সময়ে আলেপ্পোর মতো গুরুত্বপূর্ণ শহর দখল করতে পেরেছে বিদ্রোহীরা। দেরিতে হলেও এরই মধ্যে অবশ্য পাল্টা হামলা শুরু করেছে রাশিয়া। আলেপ্পো নিয়ন্ত্রণ কতদিন ধরে রাখতে পারবে হায়াত তাহরির আল শাম, সেটি বড় প্রশ্ন।
বিদ্রোহীরা এত সফলতা পেত না যদি রাশিয়া দ্রুত পদক্ষেপ নিত। মস্কো তাদের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলো ইউক্রেনে স্থানান্তর করেছে, আর তাই গত 3 দিন জবাব দিতে পারেনি। এ কারণেই অল্প সময়ে আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে পেরেছে বিদ্রোহীরা। তবে এখন আবার তাদের বের করে দেওয়াটা সহজ হবে না রাশিয়ার জন্য। এদিকে তুরস্কের বিরুদ্ধে চলমান সংঘাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদদের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তাদের সহায়তায় এত বড় পরিসরে বিদ্রোহ করছে সশস্ত্র যোদ্ধারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইতিহাসে প্রথমবারের মতো সিরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো দখলে নেয়ার পর থেকে আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম বা HTS। সেনাদের বিরুদ্ধে নজিরবিহীন হামলায় জানান দিয়েছে নিজেদের সক্ষমতার। আল কায়দা থেকে বিচ্ছিন্ন হওয়ার পর সময়ের পরিক্রমায় সিরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকর বিদ্রোহী বাহিনীতে পরিণত হয়েছে গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যে জঙ্গি গোষ্ঠীর ব্যাপক উত্থানের সময় সিরিয়ায় 2011 সালে প্রতিষ্ঠিত হয় জাবহাত আল নুসরা কিংবা নুসরা ফ্রন্ট। সরাসরি যাদের যোগাযোগ ছিল জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাথে। সশস্ত্র এই বাহিনীর নেতৃত্বে আবির্ভূত হন আবু মোহাম্মদ আল জোলানি, যিনি দায়িত্ব পালন করেছেন আল কায়েদার সিরিয়া শাখার প্রধান হিসেবেও। শোনা যায় নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠার সাথে সরাসরি জড়িত ছিলেন স্বয়ং ইসলামিক স্টেট IS এর প্রতিষ্ঠাতা আবু বকর আল বাগদাদি। প্রেসিডেন্ট আসাদ বিরোধী চেতনা আর বিদ্রোহী মনোভাব ঘিরে প্রতিষ্ঠিত হলেও সশস্ত্র গোষ্ঠীটিতে ধীরে ধীরে প্রভাব ফেলে আল কায়েদার মতাদর্শ, যে কারণে একসময় সিরিয়ার মূলধারার বিদ্রোহী গোষ্ঠীগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে জাবহাত আল নুসরা। দেখা দেয় মতভেদ। এক পর্যায়ে 2016 সালে আল কায়েদা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেন নুসরা ফ্রন্টের প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। হাত মেলাতে শুরু করে জয়েশ আল ফাতাহ, আহরার আল শামের মতো ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীর সাথে। পরবর্তীতে এই গোষ্ঠীগুলোই একত্রিত হয়ে গঠন করে হায়াত তাহরির আল শাম বা HTS। কালের পরিক্রমায় এখন এটি সিরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি। বলা হয়ে থাকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর গোষ্ঠী তাহরির আল শাম। আত্মঘাতী বোমা হামলা কিংবা গেরিলা কায়দায় অভিযানের জন্য বিশেষ পরিচিতি রয়েছে বিদ্রোহী গোষ্ঠী HTS এর। রয়েছে পশ্চিমা বাহিনীর উপর হামলার ইতিহাস, যে কারণে নাম উঠেছে যুক্তরাজ্যের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায়। বর্তমানে সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আলেপ্পো ছাড়াও উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবেও শক্ত অবস্থান রয়েছে HTS এর। অনিক রহমান, যমুনা নিউজ। আরব বসন্তের ঢেউ লেগেছিল সিরিয়াতেও। এক যুগেরও বেশি সময় আগেই তীব্র গণবিক্ষোভের মুখে বাশার আল আসাদের রাজত্ব শেষ হচ্ছে বলেও ভেবে নিয়েছিলেন অনেকেই। তবে আরব বিশ্বের একের পর এক দেশের আলোচিত সমালোচিত শাসকরা ক্ষমতা হারালেও টিকে যান আসাদ, যদিও গৃহযুদ্ধের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারান সিরিয়ার বড় অংশের। নানা চড়াই উতরাইয়ের পরও শাসন ক্ষমতা ধরে রেখেছেন রাশিয়া ইরানের ঘনিষ্ঠ এই নেতা। ডাক্তার থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া আসাদকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিদ্রোহীরা। এবার কি পারবেন গদি বাঁচাতে? সিরিয়ায় আসাদ পরিবারের রাজত্ব 5 দশকেরও বেশি সময়ের। 1971-এ সিংহাসনে যাওয়ার পর 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিলেন হাফিজ আল আসাদ। এরপর গত 2 যুগ ধরে সিরিয়ার একচ্ছত্র অধিপতি বাশার আল আসাদ। লন্ডনে লেখাপড়া করা আসাদ সিরিয়ার রাজনীতিতে কখনোই ছিলেন না আলোচনায়। ভাই বাসেল আল আসাদকেই ভাবা হতো বাবার উত্তরসূরি। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর পরই ক্ষমতার দরজা খুলে যায় আসাদের জন্য। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে নানা সংস্কারের বার্তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন তিনি। অর্জন করেছিলেন পশ্চিমাদের আস্থাও। তার শাসন আমলে অবশ্য সংস্কারের তেমন দেখা মেলেনি। বলা হয় বাবার নীতিতেই সিরিয়া শাসন করেছেন এই নেতা। শাসনামলে বেশ কয়েকবারই নড়বড়ে হয়েছে গদি। 2011 সালে আরব বসন্তের জেরে পতন ঘটে তিউনিসিয়া, মিশর ও লিবিয়ার শাসকদের। আঁচ লাগে ইয়েমেন, বাহরাইন ও সিরিয়াতেও। গণবিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত টিকে যান প্রেসিডেন্ট আসাদ। বলা হয় ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সহযোগিতায় আন্দোলন দমন করেছেন তিনি।
আসাদের গদি টিকে গেলেও বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। দেশটির বড় অংশের নিয়ন্ত্রণ হারায় সরকার। এক পর্যায়ে আইএসের উত্থানে আরও অস্থির হয়ে পড়ে সিরিয়া। এক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিদেশি শক্তিরা। এখন উত্তরাঞ্চলের অনেক জায়গা রয়েছে মার্কিনীদের নিয়ন্ত্রণে। একাধিক ঘাঁটি আছে তুরস্কের। নিয়মিত সিরিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলও। এরপরও শাসন ক্ষমতা ধরে রেখেছেন বাশার আল আসাদ। বিদ্রোহী সেনা সংঘাতের জেরে সিরিয়ায় আরেক দফায় ছড়িয়েছে উত্তেজনা। মাত্র 4 দিনে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সশস্ত্র যোদ্ধাদের আলেপ্পো দখল চ্যালেঞ্জের মুখে ফেলেছে আসাদ সরকারকে। এই দফায় আরও একবার তিনি ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজায় বর্বরতার সব নিদর্শন অব্যাহত রেখেছে ইসরায়েল। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে শতাধিক ফিলিস্তিনির। আবারও খাবারের লাইনে দাঁড়ানো মানুষের উপর হামলা চালিয়েছে তেল আবিব। খান ইউনিসের আগ্রাসনে মৃত্যু হয়েছে 12 জনের, প্রাণ গেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 কর্মীর। ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরে। নিহত হয়েছে কমপক্ষে 40 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকেই। বেইত লাহিয়া ও বেইত হানুনেও হয়েছে হামলা। গাজা সিটিতে তলা ভবনে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ছাড়িয়েছে 44,200। রীতিমতো ঘোষণা দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পে গতি আনল মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। এবার 6,000 সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিয়েছে দেশটি। নতুন সিদ্ধান্ত জানানো হয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-কেও। তেহরানের এমন পদক্ষেপে অঞ্চলটিতে পারমাণবিক সংঘাতের শঙ্কা আরও বৃদ্ধি করবে বলে উদ্বেগ রাজনৈতিক বিশ্লেষকদের। পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণে পর্যাপ্ত সহায়তা না করার অভিযোগে চলতি মাসে তেহরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছিল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায়, যা উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। জবাবে নিজেদের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের গতি আরও জোরদারের ঘোষণা দিয়েছিল ইরান। এরই প্রেক্ষিতে এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে অবহিত করেই 6,000 সেন্ট্রিফিউজ বসানোর কথা জানিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাও। গত শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সাথে পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনা করেছে ইরান। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের প্রতিনিধিদের সাথে আলোচনায় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুর পাশাপাশি গুরুত্ব দেয়া হয়েছে ইরানের উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা নিয়েও। পারস্পরিক স্বার্থ রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। আলোচনা ও অংশীদারিত্বের ভিত্তিতেই সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হয়েছে। IAEA-এর তথ্যমতে ইরানের নাতানস পারমাণবিক স্থাপনায় IR-4 সেন্ট্রিফিউজের 18টি অতিরিক্ত ক্যাসকেডও স্থাপন করতে চায় দেশটি, যার প্রতিটির সাথে যুক্ত থাকবে 166টি মেশিন। সেন্ট্রিফিউজ মূলত এক ধরনের ঘূর্ণায়মান যন্ত্র, যার সাহায্যে অপরিশোধিত ইউরেনিয়াম থেকে অন্যান্য পদার্থ আলাদা করে সমৃদ্ধ করা হয় ইউরেনিয়ামের মান। অতিরিক্ত সেন্ট্রিফিউজগুলো স্থাপনের মাধ্যমে আরও অধিক পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহের পথে হাঁটছে তেহরান, যদিও আন্তর্জাতিক আণবিক সংস্থার মতে নির্ধারিত পরিমাণের চেয়ে কয়েক গুণ বেশি ইউরেনিয়াম আছে ইরানের ভান্ডারে। 2015 সালে স্বাক্ষরিত ইরান পারমাণবিক চুক্তি পুনর্বহালের জন্য চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো। এমন সময় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সিদ্ধান্তে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে পারমাণবিক সংঘাতের শঙ্কা আরও তীব্র হচ্ছে বলে মত অনেক রাজনৈতিক বিশ্লেষকদের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রা ব্যবহার করলে ব্রিক্স সদস্যদের রফতানির পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এসব উল্লেখ করেন তিনি। বলেন, ডলারের বিকল্প মুদ্রা তৈরি করলে মার্কিন বাজারে প্রবেশাধিকার হারাবে ব্রিক্স দেশগুলো। আর এ তালিকায় রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল ও ভারতের মতো দেশগুলো। পোস্টে এ ধরনের পরিকল্পনা থেকে ব্রিক্স জোটকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। গেল অক্টোবরে অর্থনৈতিক জোট ব্রিক্সের বার্ষিক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হয়।
সীমান্ত ও বাণিজ্য সহ জ্বালানি ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় বৈঠকের কথা জানিয়েছেন ট্রাম্প। বলেছেন, বিভিন্ন ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। অভিবাসন ও মাদক পাচার ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন জাস্টিন ট্রুডো। শুক্রবার ফ্লোরিডার মারে লগো রিসোর্টে সাক্ষাৎ করেন ট্রাম্প এবং ট্রুডো। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের পূর্ব ঘোষিত 25% শুল্ক আরোপ ঠেকাতেই সাক্ষাৎ করেছেন ট্রুডো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরবর্তী প্রধান হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী ক্যাশ প্যাটেল। শনিবার এই পদের জন্য তাকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের প্রথম দফায় জাতীয় গোয়েন্দা বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন তিনি। রিপাবলিকান পার্টির রাজনীতির সাথে জড়িত ক্যাশ প্যাটেল ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এবার থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকা লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। এ ঘটনায় পানিতে ডুবে মারা গেছে এক থাই জেলে। এ সময় মাছ ধরার নৌকাগুলো থেকে 31 জেলেকে আটক করে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী। শনিবার মিয়ানমার থাইল্যান্ডে জলসীমায় এই ঘটনা হয় বলে জানিয়েছেন ব্যাংকক প্রশাসন। বিবৃতিতে বলা হয়, অন্যান্য দিনের মতোই জল সীমান্তবর্তী এলাকাগুলোতে মাছ ধরতে গিয়েছিল থাই নৌকাগুলো। এ সময় 15টি ট্রলারের মধ্যে 2টি ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে, যাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মিয়ানমারের জান্তা বাহিনী। প্রাণ বাঁচাতে পানিতে ঝাঁপ দেন কয়েকজন, পরে আটক করা হয় তাদের। এরই মধ্যে আটক জেলেদের মুক্তির দাবি জানিয়েছে থাইল্যান্ড। দর্শক, এই ছিল যমুনা আইডিসকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।